সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের নিয়মিত আয়োজন রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স মিলেনিয়াম প্রপার্টিজ ইনক সৌজন্যে। আমি ফাবিহা নিসা চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিওতে আছি এবং আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি রিয়েলটর জনাব কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ ফাবিহা নিসা এবং চ্যানেল আই পরিবারকে আমাকে গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেট অ্যান্ড ফিনান্স অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। গত পর্বে আমরা রিয়েল এস্টেটের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, তো আজকে সেটারই একটা ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। অনুষ্ঠানে আমরা সেই টপিকগুলো নিয়ে বা সেই টপিকেই একটু ভিতরের দিকে যাবার চেষ্টা করব। তো প্রথমেই যদি জিজ্ঞেস করি যে মিলেনিয়াম প্রপার্টিজ ইনক কি কি সুবিধা আমাদের কমিউনিটিতে প্রোভাইড করছে? মিলেনিয়াম ইউএস প্রপার্টিজ হচ্ছে কাইন্ড অফ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কোম্পানি। আচ্ছা, এর মাধ্যমে আমরা ফিক্স অ্যান্ড ফ্লিপ করে থাকি, যে বাড়ি মানে শর্ট টাইম ইনভেস্টমেন্ট। ধরেন আমি করি এবং আমার সাথে যারা করতে চাবে তারা আমার পার্টনার, উই গ্রো টুগেদার। সেখানে আমরা মনে করেন কোনো অকশন, ফরক্লোজার, হার্ড ডিস্ট্রেস বাড়ি কিনে রিনোভেট করে আবার বিক্রি করে তারপর আমরা প্রফিট শেয়ার করব। এটাই হচ্ছে মেইন ইন্টেনশন। এখানে হয়তো অনেকে এককভাবে মানে অ্যাফোর্ড করতে পারে না, সো উই ক্যান হেল্প দেম আউট। লাইক সে যে পার্সেন্টেজ ইনভেস্ট করবে প্রফিটের সেই পার্সেন্টেজ সে পাবে, এই ধরনের ইন্টেনশন নিয়ে এটা মানে ফর্ম করা আর কি। যেহেতু বললেন ফিক্স অ্যান্ড ফ্লিপ কথাটি, এই কথাটা নিয়ে যদি একটু ইলাবোরেট করতেন আমাদের দর্শকদের জন্য। ফিক্স অ্যান্ড ফ্লিপ হচ্ছে রিয়েল এস্টেট টার্মে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। ধরুন কোনো বাড়ি আপনি কিনলেন, বাড়িতে মেইনলি ফরক্লোজ হাউস, অকশন হাউস, ডিস্ট্রেস হাউস, ভাঙ্গা বাড়ি বা অকশনের বাড়ি নিলামে যেগুলো বিক্রি হয়, তখন হবে কি এটা রেগুলার মার্কেট প্রাইসের চেয়ে একটু কমে আপনি কিনতে পারবেন। তারপর আপনি এটাকে রিপেয়ার করলেন, মানে বাসযোগ্য এবং বিক্রয়যোগ্য করে মার্কেটে বিক্রি করলেন, তারপর যে লাভ হবে এই প্রসেসটাকেই বলে রিয়েল এস্টেট টার্মে ফিক্স অ্যান্ড ফ্লিপ। আমরা জানি যে ফার্স্ট টাইম বায়ারদের কিছু সুযোগ সুবিধা থাকে। কি ধরনের সুযোগ সুবিধা? এটা কি লোন পাবার ক্ষেত্রে নাকি কি ধরনের, সেটা নিয়ে যদি একটু আলোচনা করতে। যদিও এটা মানে অন্য একটা বিষয়, এটা হচ্ছে ফার্স্ট টাইম হোম বায়ার আমেরিকায় কিছু সুবিধা পায়। ধরেন আপনি এফএইচ এর লোনে সর্বনিম্ন 3.5% অথবা 0%-এও আপনি বাড়ি কিনতে পারেন। 0%? আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট টাইম যারা হোম বায়ার প্রথম বাড়ি কিনবে তাদের জন্য এই সুবিধা। নট অনলি দ্যাট, ফেডারেল, স্টেট, সিটি, লোকাল টাউন বিভিন্ন গ্র্যান্ড আছে, এটা আপনাকে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স দেয় হিসাবে বা ক্লোজিং কস্ট হিসাবে তারা দিবে, তো এটাকে ফেরত দিতে হবে না। আচ্ছা, এই সুযোগ সুবিধা পেতে পারে। সাপোজ সোনিমি লোন, যেটা নিউ ইয়র্ক স্টেট মর্টগেজ, অ্যারাউন্ড 15,000 থেকে 13,000 দিবে আপনাকে যদি ওদের কাছ থেকে লোন নেয়, তো ওইটা ফেরত দিতে হবে না। এই জন্য ফেডারেল গ্র্যান্ড আছে, নিউ ইয়র্ক সিটি গ্র্যান্ড আছে, স্টেট গ্র্যান্ড আছে, ধরেন কুইন্স কাউন্টি গ্র্যান্ড আছে। এইগুলি সব কিছু মিলিয়ে কেউ অ্যারাউন্ড 100,000-এর মতো পেতে পারে, কিন্তু সেজন্য তাকে কোয়ালিফাইড হইতে হবে। কোয়ালিফাইড হওয়ার জন্য তার কোন নেইবারহুডে কিনছে, কয়জন মানুষ, তার ফ্যামিলি মেম্বার, হাউস হোল্ড, তার ইনকাম কত, অনেক কিছুর উপর, সিনারিওর উপর নির্ভর করে এই গ্র্যান্ট অবশ্য। এবং ইউজুয়ালি এটা অ্যাপ্লাই করার সময় হয়েছে এন্ড অফ দিস ইয়ার, নভেম্বর ডিসেম্বর, এবং এটাকে ইউজ করা হবে জানুয়ারি ফেব্রুয়ারি, কারণ কি গ্র্যান্ট ইজ লিমিটেড। তো অনেক ক্ষেত্রেই দেখা গেছে ফান্ড শেষ হইলে আর পাওয়া যাবে না। সো এই জিনিসটা একটু মানে টাফ, বাট অনেকেই নিচ্ছে। কোয়ালিফাইড হওয়ার কথা তো যেহেতু বললেন, প্রি অ্যাপ্রুভালের সাথে এই কোয়ালিফিকেশনটার কি কোনো কানেকশন আছে? বা বাড়ি কেনার ক্ষেত্রে যে প্রথমেই আমাদের প্রি অ্যাপ্রুভালের যে বিষয়টা থাকে, সেটার সাথে এটাকে কিভাবে আসলে আপনি কানেক্ট করবেন? প্রি অ্যাপ্রুভাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে বাড়ি আপনি সার্চ করার আগেই প্রি অ্যাপ্রুভাল থাকা উচিত, কারণ আপনার যখন সেলার দেখবে আপনার প্রি অ্যাপ্রুভাল আছে, তখন সেলার মনে করবে যে আপনি এই বাড়ি কিনতে অ্যাফোর্ড করতে পারছেন বা এই আপনার লিমিট। সাপোজ আপনি একটা বাড়ি আছে মার্কেটে 800,000, আপনার প্রি অ্যাপ্রুভাল আছে 800, সো সেলার মনে করবে ওকে হিজ আর হার লিমিট ইজ 800, ইজ কোয়ালিফাইড। কিন্তু আপনি যদি প্রি অ্যাপ্রুভাল না থাকবে, তখন সে চিন্তা করবে সে হয়তো মে নট কোয়ালিফাই, সো মে নট শো দ্য হাউস। তখন ইউজুয়ালি বলে যে ওকে সেন্ড মি ইউর প্রি অ্যাপ্রুভাল বিফোর শোয়িং। কারণ সেও মেক শিওর হইতে চায় যে ইউ আর কোয়ালিফাইড আর ইউ হ্যাভ দ্যাট লিমিট, ইউ ক্যান অ্যাফোর্ড। ইটস ভেরি ইম্পর্টেন্ট।
কারণ দেখা যায় অনেক সময় একটা বাসা প্রতি দেখা যায় 10 জন কাস্টমার ওই বাসাটাতে পছন্দ করলেন বা কিনতে চাইলেন, সেক্ষেত্রে প্রি অ্যাপ্রুভালটা কি কাজে দেয় এরকম কিছু? অবশ্যই দেয়, কিন্তু মানে একটি বাসার ক্ষেত্রে না। ধরেন আপনি যে কোনো নেইবারহুডে যে কোনো প্রাইসের বাসা দেখতে চাচ্ছেন, মানে একটা ধরেন সাপোজ আপনার প্রি অ্যাপ্রুভাল 1 মিলিয়ন, এখন যদি আপনি 12 লাখের বাড়ি দেখেন 1.2 মিলিয়ন, তখন কিন্তু আপনি কিনতে পারবেন না। আচ্ছা। সেক্ষেত্রে আপনারও জানা উচিত, ব্যাংকেরও জানা উচিত যে আপনি কত টাকা ব্যাংক আপনাকে লোন দিতে পারবে, বা আপনার ডিপেন্ডস অন ইউর ইনকাম, ইউর ক্রেডিট, ইউর ডাউন পেমেন্ট। ওই অনুযায়ী যদি আপনি দেখেন, আপনার জন্য ভালো, সেলারের জন্যও ভালো, ব্যাংকারের জন্যও ভালো, রিয়েলটরের জন্যও ভালো, সবার জন্য ভালো। কিন্তু আপনি যদি রং জিনিস চুজ করেন, আপনার লোন হবে 1 মিলিয়ন, আপনি বাড়ি চুজ করছেন 1.5, তাহলে ধরেন কোনোভাবে যদি অ্যাকসেপ্ট করেও আপনি কিন্তু বাড়ি ক্লোজ করতে পারছেন না, সেক্ষেত্রে সেলার ক্যান ক্লেম দ্য ড্যামেজ কম্পেনসেশন বিকজ ইউ ওয়েস্টেড হিজ অর হার টাইম। সো আপনি খামাখা আননেসেসারি ঝামেলায় কেন জড়াবেন? এই জন্য আপনারও জানা উচিত আপনার লিমিট কত। আচ্ছা, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বায়ারদেরও একটা গুরুত্বপূর্ণ সময়, হয়তো সে এই সময়টাই একটা যে বাড়িটা তার রেঞ্জের মধ্যে সেটা কিনতে পারতো। হ্যাঁ, এই জন্য কারণ সবার তো একটা টাইম ফ্রেম থাকে, একটা প্ল্যান প্রোগ্রাম থাকে। তো আপনার এর জন্য আগেই প্রথমেই আপনার বাজেট, আপনার অ্যাফোর্ডেবিলিটি, আপনার কত অ্যাপ্রুভড, এই জিনিসটা আপনি ব্যাংকের কাছে গিয়ে বা মর্গেজ ব্রোকারের কাছে গিয়ে আপনার মানে ইনকাম লাস্ট 2 ইয়ার্স বা 1 ইয়ার বা রিসেন্ট পে স্ট্যাপ অথবা ব্যাংকের স্টেটমেন্ট, আচ্ছা। ক্রেডিট স্কোর, এগুলি দেখেই তারা ইভ্যালুয়েট করে দেখবে আপনি কত কোয়ালিফাইড। তো ওই লেটার ইজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর সার্চিং হাউসেস। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই পর্যায়ে এসে আমি একটু মার্কেট ট্রেন্ডটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে যদি আমি বলি এখনকার বাজার কি বায়ার্স মার্কেট নাকি সেলার্স মার্কেট? এখন স্টিল বায়ার্স মার্কেট, আই এম সরি, সেলার্স মার্কেট, বিকজ লেস ইনভেন্টরি বাট মোর বায়ার্স। যেমন এই জন্য স্টিল সেলার্স মার্কেট, ম্যালথাসের যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর নির্ভর করছে। এখন ডিমান্ড বেশি, সাপ্লাই কম, সো আলটিমেটলি এখন চলতেছে সেলার্স মার্কেট, এবং প্রাইস এর জন্য কমছে না, যদি ইন্টারেস্ট রেট স্টিল হাই কম্পেয়ার টু প্যান্ডেমিক টাইম। ওই সময় ছিল যে তার চেয়ে বেশি, তাও কিন্তু বাড়ির দাম কমছে না, বিকজ সাপ্লাই ইজ লেস, ডিমান্ড ইজ হাই। এটা সেলার্স মার্কেটই বলে। আচ্ছা, যেহেতু বললেন বাড়ির দামের কথা, এমন কি কোনো মানে সুযোগ আছে বা আপনার মনে হয় যে আজকে থেকে 5 বছর পরে হুট করেই বাড়ির দাম কমে যাবে, বা এরকম কি কোনো ট্রেন্ড আপনার মনে হয় যে আজকে থেকে হয়তো 2 বছর বা 1 বছর পরে একটু কমলো বা একটু বাড়লো? কোনো কি আমাদের কোনো গ্রাফিক্স বা কোনো স্টাডি কি এর পিছনে করা হয় কিনা? আসলে এই জিনিসগুলি খুবই কঠিন, ডিপেন্ডস অন মেনি থিংস। স্পেশালি আমি যেহেতু নিউ ইয়র্ক সিটিতে রিয়েলটর, নিউ ইয়র্ক স্টেটে আমি লাইসেন্সড, নিউ ইয়র্ক স্টেটে 62 কাউন্টিজ আছে। আমি সাধারণত আমরা যে কাউন্টিগুলোতে বেশি কাজ করি, যেমন কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন, নাসাউ, সাফোক, 5টা বা 6টা, কিন্তু এছাড়াও কিন্তু অসংখ্য কাউন্টি রয়েছে। তো মার্কেট আপনি যখন মূল্যায়ন করবেন, নিউ ইয়র্ক সিটির মার্কেট একরকম, নিউ ইয়র্ক স্টেট এবং ইউএস এর মার্কেট আর একরকম। সো এইগুলি প্রেডিক্ট করা অনেক কঠিন, ডিপেন্ডস অন মেনি থিং লাইক জব মার্কেট, আনএমপ্লয়মেন্ট। যদি মানুষ ধরেন এআই বা কোনো কারণে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আনএমপ্লয়েড হয়ে যায়, সেখানে কি হবে সেটা তো এখন বলা যাবে না। তা তো অবশ্যই, সেটা অল ওভার আমেরিকায়। বাট নিউ ইয়র্ক সিটি ইউজুয়ালি বাড়ির দাম বাড়তেই থাকে, এভারেজ 10% এভরি ইয়ার ইকুইটি বাড়ে। কিন্তু আমি নিউ ইয়র্ক সিটির সাথে আমি হোল আমেরিকার মার্কেটকে আমি একসাথে মেশাতে চাই না, কম্পেয়ার করতে চাই না। জিও পলিটিক্যাল, ইকোনমিক্যাল অনেক কিছুর উপর মার্কেট নির্ভর করে। সাপোজ নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের যে লাক্সারি অ্যাপার্টমেন্টগুলি আছে, সেন্ট্রাল পার্ক, ইস্ট, সাউথ, কোনো কোনো অ্যাপার্টমেন্ট 50 মিলিয়নও আছে, এবং এর বায়ার রাশিয়ান মিলেনিয়ার, চাইনিজ মিলেনিয়ার। তো আমি কেন বলছি এগুলো নিয়ে আসছি, কম্প্যারিজন, বিভিন্ন দেশের বিলিনিয়াররা আইসা নিউ ইয়র্ক সিটিতে ইনভেস্ট করে। সেক্ষেত্রে এখন ট্রেন্ড হয়েছে ওয়ার্ল্ডের সবারই যে নিউ ইয়র্ক সিটিতে বাড়ি কেনা, ইনভেস্ট করা। সেক্ষেত্রে এখানের বাড়ির সম্ভাবনা খুবই কমার, বাড়ার সম্ভাবনাই বেশি আমার পারসেপশন, আমার এক্সপেরিয়েন্সে। বাট ইটস নট
আমি যেটা বলছি এটাই যে সত্য হবে তা না, বাট উই ডোন্ট নো অ্যাবাউট ফিউচার। যেহেতু ম্যানহাটনের কথা বললেন এবং নিউ ইয়র্কে ইনভেস্টমেন্টের কথা বললেন, সেই সাথে আমি যদি একটা টপিক অ্যাড করি, কমার্শিয়াল প্রপার্টি নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, দেখা যায় ম্যানহাটনের বেশিরভাগ বিল্ডিংই দেখা যাচ্ছে কমার্শিয়াল প্রপার্টি। সেটার ক্ষেত্রে আপনি কি বলবেন? কমার্শিয়াল প্রপার্টি মানে বাই করার ক্ষেত্রে বা সেল করার ক্ষেত্রে আপনি কিছু বলার আছে দর্শকদের? কমার্শিয়াল আবার ইনভেস্টমেন্ট প্রপার্টি দুই ধরনের আছে। কমার্শিয়াল বলতে বোঝায় বিজনেস, দোকানপাট, রিটেল স্টোর, এগুলি। আর আর যেগুলি আপনি মিন করছেন এগুলো কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। লাইক ইনভেস্টমেন্ট দুই ধরনের আছে, একটা আছে রেজিডেন্সিয়াল ইনকাম, আর একটা আছে ইনভেস্টমেন্ট। রেজিডেন্সিয়াল ইনকাম ওটাও ইনভেস্টমেন্ট হতে পারে। ধরেন আপনি যদি ওয়ান ফ্যামিলি বাড়ি কেনেন, এটা কিন্তু ইনভেস্টমেন্ট না, এটা রেজিডেন্সিয়াল, আপনি অনলি থাকবেন, নো আদার ইনকাম, রাইট? কিন্তু আপনি যখন রেজিডেন্সিয়াল ইনকাম প্রপার্টি কিনবেন, লাইক 2 থেকে 4 ফ্যামিলিকে বলে, সেক্ষেত্রে আপনি ধরেন 4 ফ্যামিলি বাড়ি কিনলেন, আপনি একটায় থাকলেন, 3টা ভাড়া দিলেন। ইউ লিভিং অ্যাজ রেজিডেন্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আ ইনভেস্টমেন্ট। আবার যদি 2 ফ্যামিলি কিনেন, আপনি একটায় থাকলেন আর একটা ভাড়া দিলেন, এটাও কিন্তু কাইন্ড অফ রেজিডেন্সিয়াল ইনকাম হচ্ছে। রেজিডেন্সিয়াল রেন্টাল ইউনিট ভাড়া দিয়ে আপনি ইনকাম করছেন। আর একটা আছে 100% ইনভেস্টমেন্ট, সেখানে আপনি কিনছেন, তখন আপনার একটা বাড়ি আছে, আপনি আর একটা কিনছেন, ওইটা ইনভেস্টমেন্ট। আপনি একটা থাকছেন ওয়ান ফ্যামিলি, আর একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনলেন, যেখানে 10 ইউনিটস, 20 ইউনিটস বা 50 ইউনিটস, ওইটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আচ্ছা। এবং ওটা থেকে যে প্যাসিভ ইনকাম আপনি নিচ্ছেন, ওটা বলে প্যাসিভ ইনকাম, আপনি ফিজিক্যালি কোনো কাজ করছেন না, বাস ইনভেস্ট করে রাখছেন। সো এখানে ওইগুলি অনেকে পছন্দ করে। ধরেন সব বিজনেসে অনেক থাকে, স্ট্রেস থাকে, এভরিডে ওপেনিং ক্লোজিং, এমপ্লয়ি হায়ার আছে না, ডেপ্রিসিয়েশন, নষ্ট। কিন্তু যেহেতু রিয়েল এস্টেট, নামই হচ্ছে রিয়েল এস্টেট, সেখানে এই ধরনের সম্ভাবনা কম লসের জন্য অনেকেই শান্তশিষ্টভাবে মানে স্মুথলি লাইফ, আপনি ভ্যাকেশনে যেতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন, সে অনেকেই ইনভেস্টমেন্ট করে আর কি। শুরুতে যদি একজন ইয়াং মানুষ চিন্তা করে, একজন ইয়াং পারসন চিন্তা করে যে আমি একটা বাড়ি কিনবো, ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি কি আগে একটা ইনকাম প্রপার্টির জন্য ইনভেস্ট করবে নাকি ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য? সেটা সম্পূর্ণ নির্ভর করে তার ফিনান্সিয়াল সিচুয়েশন এবং তার টেস্ট, রুচির উপর। আচ্ছা। তার যদি অনেকে চিন্তা করে যে আমি একা একটা বাড়িতে থাকবো, আমার বড় লট থাকবে, আমার সুইমিং পুল থাকবে, সেটা। আবার যদি কেউ চিন্তা করে আমি একটা বাড়ি কিনবো, আমি নিজেও থাকবো, ভাড়াও দেবো, যাতে আমি কম মর্টগেজ দিয়ে মানে টাকা সেভ করতে পারি, ডিপেন্ডস অন তার ফিনান্সিয়াল কন্ডিশন, তার মানে রুচির উপরে। এটা সম্পূর্ণ ফার্স্ট অফ অল তার ফিনান্সিয়াল কন্ডিশন, সেকেন্ড তার রুচি, এটার উপরে নির্ভর করে, করতে পারছে কিনা তার উপরে ডিপেন্ড করছে। সেলার্সদের জন্য কোনো উপদেশ আছে কিনা? যেহেতু সেলার্স মার্কেট, কেউ যদি এই মুহূর্তে বাড়ি বিক্রি করতে চায়, ইজ দ্য রাইট টাইম টু সেল। অ্যাজ আই টোল্ড, যে ফিউচার তো আমরা জানি না, প্রেজেন্ট যেটা জানি সেটা, যেহেতু এখন বায়ার বেশি, বাড়ি কম, কম্পিটিশন হয়, সেক্ষেত্রে বাড়ি বিক্রি করার এখন সঠিক সময়, এটা আমি মনে করি। ইন্সপেকশন যে হয় বাড়ির, সেই ইন্সপেকশনটা প্রসেসে কোন পর্যায়ে যা হচ্ছে এবং সে সাথে কি কি জিনিস আমাদের যারা নতুন বাড়ি কিনে কি কি জিনিস মাথায় রাখা উচিত বা কিভাবে আগানো উচিত? এটাকে বলে ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন। বাড়ির যে স্ট্রাকচারাল বিভিন্ন বা বাড়ির যে বিভিন্ন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদিও আপনি লোনে কিনলে ব্যাংক কিছু কিছু জিনিস ব্যাংক নিজেও অ্যাপ্রেস করে, বিসাইড দ্যাট আপনারও করা উচিত। ব্যাংক যেগুলি করে নিজেই করে, ব্যাংক যেহেতু আপনাকে লোন দিচ্ছে, ব্যাংকের তো অনেক রেসপন্সিবিলিটি আছে, দেখে রুফ, ফাউন্ডেশন, ইলেকট্রিক, প্লাম্বিং, এগুলি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আর আপনি যখন নিজে ইন্সপেকশন করবেন, তো বাড়ির A to G মানে ফাউন্ডেশন টু রুফ সবকিছুই আপনি করতেছেন। রুফ কত বছর পুরানো, লিক আছে কিনা, ফাউন্ডেশন কেমন ক্র্যাক আছে কিনা, বাড়িতে কোনো বাথরুমে লিক আছে কিনা, পাইপগুলি ঠিক আছে না, ইলেকট্রিক কাজ করে কিনা ভালোভাবে, প্লাম্বিং কাজ করে কিনা, হিটিং কাজ করে কিনা, সবকিছুই যে একজন লাইসেন্স ইন্সপেক্টর হায়ার করবেন, সেই আপনাকে পুরো সবকিছু বুঝিয়ে দেবে। বাড়িতে লেড পেইন্ট আছে কিনা, অ্যাসবেস্টস আছে কিনা, কোনো খারাপ এলিমেন্টস আছে কিনা, সবকিছু আপনি এক্সপ্লেন করলেন, সবকিছু আপনি জানলেন যে আমি আই নো ইন্সপেকশন ইজ ফর ইউর স্যাটিসফ্যাকশন। এবং আপনি যখন ফার্স্ট টাইম হোম বায়ার, A to G বাড়ির কোথায় কি আছে সবকিছু জানলেন, ইলেকট্রিক প্যানেল কোথায় আছে, গ্যাস মিটার, ইলেকট্রিক মিটার, ওয়াটার মিটার, সুয়ারেজ, কোথায় কি আছে সবকিছু আপনার সাথে সাথে থাকবেন। আর আপনি যদি মনে করেন
বাড়ি আপনি আপগ্রেড করবেন আর রিনোভেট করবেন, তাইলে আপনার একসাথে দুইজন কন্ট্রাক্টর হায়ার করা উচিত। একজন হচ্ছে লাইসেন্স ইন্সপেক্টর, একজন লাইসেন্স কন্ট্রাক্টর। ধরেন আপনি একজনের কাজ দিবেন, আই লাইক টু রিমডেল দ্য হাউস, তখন কি হবে, ওনাকে সাথে নিলে সে বলবে যে আপনার এই কাজ করলে আপনার এত টাকা স্পেন্ড হবে। তো একই সাথে আপনার আইডিয়া হলো যে আপনার আপগ্রেড করবেন কিচেন, বাথরুম, ওয়াল, ফ্লোর, এভরিথিং, বা কি কি করতে চান, যদি করতে চান আর কি, সেজন্য একসাথে লাইসেন্স ইন্সপেক্টর, একজন লাইসেন্স কন্ট্রাক্টরও নিয়ে যেতে পারেন যদি বাড়ি দেখেন আপনি অনেক কিছু চেঞ্জ করতে চান। ওনাদেরকে যেভাবে পেটা করা হয়ে থাকে, এটা কি ফিক্সড রেট নাকি আমি একটু মার্কেট যাচাই করে এটা ওনারা কয় ফ্যামিলির হাউস, কয় বেডরুমের হাউস, এটার উপর ওনারা চার্জ করে। এবার 4 থেকে 800 এর মধ্যে নিউ ইয়র্ক সিটিতে যারা হোম ইন্সপেক্টর তারা চার্জ করে আর কি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বিজনেস ফাইন্যান্স। বিজনেস ফাইন্যান্স টপিকটা নিয়ে আপনার নলেজটা যদি একটু শেয়ার করতেন। ওই যেটা মিন করতেছেন, যেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, ধরেন অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা কিনে ভাড়া দেবে, হ্যাঁ, ইউজুয়ালি রেজিডেন্সিয়াল ইনকাম বিল্ডিং কিনলে আপনি অ্যারাউন্ড 5% ডাউন দিয়েও কিনতে পারেন, কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেখানে ব্যাংক মিনিমাম, এটা যেহেতু আমি ব্যাংকার নই বাট আমি জানি ওরা অনেক সময় 25 থেকে 50% পর্যন্ত চায়, ডিপেন্ডস অন ইওর বিল্ডিং এর ইনকাম, অকুপেন্সি, কত ভাড়া দেয়। তার আপনি একটা বিল্ডিং কিনলেন, এখানে অনেক রেন্ট কন্ট্রোল আছে, ভাড়া কম পাচ্ছেন, 3 বেডরুমে 900, কিন্তু মার্কেট প্রাইস 3500, এরকম 10 ইউনিটে আছে 5টা এরকম টেনান্ট, তখন ট্যাক্স আছে বাড়িতে 20,000, তখন দেখা গেছে হিসাব নিকেশ করে ব্যাংক দেখবে এখানে তার কোনো লাভ হচ্ছে না বা এখানে যে মর্টগেজ পেমেন্ট আসছে না, সেক্ষেত্রে ব্যাংক মে নট ফিনান্স আনটিল ইউ পে 50% ডাউন। আবার দেখা গেছে কোনো 10 ইউনিটসে আপনার 8টার ভাড়া 3000, 2টা আছে কম, তখন দেখবে ওকে দিস ইজ গুড, মানে মর্টগেজ কভার হয়ে আরো আমার কাছে মানে আছে না, ব্যাংক গ্যারান্টি পাচ্ছে। তো এখানে আবার বিভিন্ন সিনারিওর উপর ইনভেস্টমেন্ট প্রপার্টিতে সাধারণত ব্যাংক ফিনান্স করলে 80% অকুপেন্সি চায়, ধরেন 10টার মধ্যে 8টা আপনার টেনান্ট থাকতে হবে, আপনার পুরোটা খালি হলে লোন দেবে না। তারা মনে করে দ্যার ইজ সামথিং রং, কারণ আপনি তো ইনকাম জেনারেটিং বিল্ডিং কিনছেন, সেখানে ইনকাম জেনারেট হচ্ছে না, তো ব্যাংক 100% রিস্কি মনে করবে এখানে। তো অনেক কিছু সিনারিওর উপরে নির্ভর করে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি মানে লোন পাওয়ার জন্য। তো অ্যাটলিস্ট 80% অকুপেন্সি থাকতে হবে, এবং রেন্ট যদি স্টাবিলাইজ হয় তখন সেক্ষেত্রে অনেক লোন পেতেও হয়তো সমস্যা হতে পারে, তখন ক্যাশে কিনলে বেটার। তো আপনিও যখন ইনভেস্ট করবেন তখনও তো আপনার জানতে হবে যে আমি যে ইনভেস্ট করছি আমার কতটা রিটার্ন আসছে, অবশ্যই মানে ক্যাপ কত, সেগুলি বিবেচনা করেই তখন ইনভেস্ট সাধারণত করে মানুষ, রিটার্ন কত। টেনেন্টসদের ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো কি চুক্তির মধ্যে যাওয়াটা উচিত? অনেক সময় দেখা যায় যে একটা পর্যায়ে যে হয়তো টেনেন্ট ভাড়া দিতে পারলো না, বা আমি ইনভেস্ট করলাম কিন্তু সেই পরিমাণ আমি লাভ তুলে আনতে পারছি না। এগ্রিমেন্ট না হলে আপনি যদি একজন টেনান্টের ইনফরমেশন না জানেন, তার আইডি, তার নাম, তার ইনফরমেশন, তো আপনি যখন তাকে ভাড়া না দিলে আপনি তারে প্রসিকিউট করবেন, তখন নিতে পারবেন না। এর জন্য লিজ এ মাস্ট, তো তখন তার আইডি রাখতে হবে। হ্যাঁ, তো এখন ওইটা আলাদা বিষয়, ওইটা হচ্ছে আপনার তখন এভিকশনের জন্য অ্যাটর্নির কাছে যেতে হবে, তারা এই বিষয়ে। আরেকটা জানি কি ছিল আপনার এর সাথে, এজেন্ট টেনান্ট, মানে টেনান্টরা যদি ভাড়া কোনো কারণে না দিতে পারে সেই ক্ষেত্রে, সেটা আসলে তো ওই যে বললাম এভিকশনের জন্য আলাদা অ্যাটর্নি আপনার হায়ার করতে হবে। সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট প্রপার্টি তারা প্রিফার করে প্রোগ্রাম, যেটা সিটি স্টেট ফেডারেল পে করে, লাইক সিটি ফ্যাপস, সেকশন 8 ফ্যাপস। আমি এটা অবশ্য বহুত ভাড়া দেই, তখন আপনার গ্যারান্টি থাকে যে আমাকে সিটি পে করছে, মানে চুক্তিবদ্ধ একরকম। হ্যাঁ, কারণ কি তখন টেনান্ট তো টাকাটা দিচ্ছে না, দিচ্ছে সিটি, তো আপনার ওই ভাড়া না পাওয়ার সম্ভাবনা খুবই কম। মনে করেন 10টার মধ্যে 9টা বা 8টা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি তো ক্যাশে দেন 10টার মধ্যে 10টাই, তখন 5টা যদি হঠাৎ বন্ধ করে তখন ইউ আর ইন বিগ প্রবলেম। সো সাধারণত বড় বড় যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ম্যাক্সিমাম টেনান্টই থাকে প্রোগ্রামের টেনান্ট, কারণ ল্যান্ডলর্ড তখন পিস ইন মাইন্ড যে আমার তো
সিটি থেকে তো আমি পাচ্ছি টাকা, হঠাৎ করে তো সবাই বন্ধ করে যাবে না, 1-2 জনের সমস্যা হতে পারে। বায়ারদের জন্য যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে? Is a truth, universal truth, that buying a house is an American dream. তো এখানে এই কথা সবাই জানে, এবং এটা আমিও রিটেল করছি, নতুন করে বলছি, কারণ অনেক সময় অনেক সত্য কথা, বলা কথা অনেক সময় আমরা ভুলে যাই। তো আসলে হয় কি, যখন আমেরিকান সোসাইটিতে আপনি একটা বাড়ি কিনবেন, ইউ আর প্রাউড আমেরিকান হোম ওনার, তো আপনার একটা ভ্যালু থাকবে, কমিউনিটিতে আপনার একটা রেসপেক্ট থাকবে, আছে না, সব কিছুতে। যাদের অ্যাফোর্ড আছে কেনা উচিত, যারা অ্যাফোর্ড নাই তারা চিন্তা করা উচিত, প্ল্যান করা উচিত ফিউচারে কেনার জন্য। রিয়েলটার হিসেবে তো অনেক বছরের অভিজ্ঞতা, তো এই অভিজ্ঞতার মধ্যে কি এমন কিছু আছে রিয়েল এস্টেট সম্পর্কে যেটা আপনার মনে হয় দর্শকদের জানা উচিত কিন্তু তারা জানেন না, দর্শকদের জানানো উচিত আপনার? আপনি as early you buy a house, you have equity, you have something asset. Is a big investment, wise investment in your life. যারা এই বাড়ি কিনবে, I think wise investment. আপনি স্টক বা অন্য যে কোনো সুপারমার্কেট, সব বিজনেসে কিন্তু অনেক বেশি রিস্ক থাকে, বাট বাড়ি কেনার ক্ষেত্রে লেস রিস্ক এবং লেস এফার্টস দিতে হয়। আপনার কিনে রাখলেন, দ্যাটস ইট, আপনি টুকিটাকি মেনটেন করলেন, রিপেয়ার করলেন, ভাড়া দিলেন, থাকলেন, অত কিন্তু বিগ নাই আপনার, আছে না, এফোর্ট দিতে হয় না এখানে। সো যাদের এফোর্ট আছে তাদের সবাই বাড়ি কেনা উচিত, ইজ এ বিগ ইনভেস্টমেন্ট ইন দেয়ার লাইফ। আজকে আমরা এখানেই শেষ করব। শেষ করবার আগে কি দর্শকদের জন্য কোনো কিছু বলবার আছে কিনা? অনেকেরই ধারণা থাকে লাইসেন্স রিয়েলটর তারাও সেলস পিপল, এই ধারণাটা ভুল। যদিও আমরা সেলস পিপল অ্যাজ ওয়েল অ্যাজ উই আর গিভিং সার্ভিস টু পিপল, সেলস পিপলরা কিন্তু আপনাকে সার্ভিস দিচ্ছে না। সো লাইসেন্স রিয়েলটরের মাধ্যমেই বাড়ির কেনা বেচা ট্রানজ্যাকশন করা উচিত, কারণ তখন আমাদের এবং বায়ার সেলারদের মধ্যে যে ফিডুশিয়ারি ট্রাস্ট এজেন্সি রিলেশনশিপ হয়, এটার জন্য আমরা তাদেরকে সঠিক সার্ভিস দিতে বাধ্য, বিকজ ইট ইজ দ্য স্টেট ল। সো রিয়েল এস্টেট লাইসেন্স রিয়েলটর বা ব্রোকারের মাধ্যমে করা উচিত, তাহলে সবাই মানে প্রোটেক্টেড থাকবে, কারণ লাইসেন্স ল ইজ দ্য ইন্টেনশন টু প্রোটেক্ট দ্য পিপল। সো আমরাও চাই আমাদের ক্লায়েন্টের ইন্টারেস্ট প্রোটেক্ট থাকবে, সে হতে পারে বায়ার সেলার। তো যারা ভালো রিয়েলটর এক্সপার্ট, তাদের সাথে কাজ করলে তারা অবশ্যই লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আগ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকুন। আমি ফাবিহা নিসা, চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।